আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে, স্পেশালি আপনার 5th of August বাংলাদেশে কি হচ্ছে, এবং কেউ কেউ বলছে সমঝোতার রাজনীতি হচ্ছে, কেউ বলছে সমালোচনার রাজনীতি হচ্ছে, কেউ বলছে ইন্টারিয়র গভর্নমেন্ট কতটুকু সফল হবে বা সফল হচ্ছে, এ বিষয়ে আমরা আলোচনা করার জন্য 4 দলের 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলল যে রিভলভার কিন্তু আমাদের দিকে আসবে যদি সকল রাজনীতিবিদ এক হয়ে যায়। এটার সূত্র কি? আবার রিজভী সাহেব আজকে বললেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা এটা অন্যায় হয়েছে, আবার উনি এটা কারেকশনও করেছেন। কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করার জন্যই আমরা আপনাদের সামনে এবং আপনাদের সাথে কথা বলতে চাই। আমার সাথে জাতীয় পার্টি থেকে অংশগ্রহণ করবেন জনাব আজম আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলের কলা কৌশলী সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনাব জোহা সাহেব, আপনাকে নুরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জনাব নুরুল গাপ্পার, যিনি এবি পার্টি থেকে। এবং ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। থ্যাংক ইউ। এবং মিস্টার সুমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদ পক্ষ থেকে। এবং সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে এখানে 4টি এখন বাংলাদেশের, জামাত ইসলাম আর যদি আওয়ামী লীগ থাকতো তাহলে সবাই থাকতো আমার মনে হয়। এবং আপনাদের সাথেও আমরা কথা বলতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আসলে কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, আসলে কি রাজনৈতিক সমঝোতা হচ্ছে জামাতের আমির লন্ডনে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির চেয়ারপারসন লন্ডনে, এটা নিয়েও কথা হচ্ছে। আবার বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির যিনি চেয়ারপারসন, তিনি আসার কথা ছিলেন, আসছেন না বা আসতে পারেন। তাহলে কি হচ্ছে? 2+2 = what? এই বিষয়ে আমরা সবাই ভাবছি। আমি প্রথমেই যেহেতু বিএনপি নিয়ে আজকে কথাটা, রাজনৈতিক সমঝোতা তো বিএনপি যেহেতু বড় দল, বিএনপির সাথেই হবে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই বিষয়ে যে রুহুল কবির রিজভী সাহেব যে কথাটি, আপনি হয়তো বলবেন কারেকশন করেছেন, আমি কারেকশনের আগের কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি হঠাৎ করে এই কথাটি কেন বললেন? দেখুন, উনি যে প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে সকল দর্শক রাজ্যকে দেখছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি নিজেই বলছেন যে কারেকশন পরে আসছে। কারেকশনটা যেটা হয়েছে, আপনি জানেন যে দরবার হলে বাংলাদেশের সাবেক সকল রাষ্ট্রপতির ছবি ঝোলানো আছে, সকল রাষ্ট্রপতি, আপনি খেয়াল করবেন। আর মন্ত্রণালয়ের অফিসে হচ্ছে, কিছু কিছু মন্ত্রণালয়ের অফিসে এখনও বাংলাদেশের আইন সবগুলোতে আছে, আমি বলি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি থাকবে। সেটা গত সরকার একটা আইন করেছিল যে যখন যিনি ক্ষমতায় থাকবেন সেই সরকার প্রধানের ছবি প্লাস হচ্ছে বঙ্গবন্ধুর ছবি জাতির পিতা হিসাবে, সেই বিবেচনায় রাখা হয়েছে মন্ত্রণালয়ে। এখন রিজভী সাহেব মনে করেছেন যে ওই যে দরবার হলে যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে, ওই ছবিটা নামানো হয়েছে না, এই ছবি তো আপনি নামাতে পারেন না। উনি সেটা পরে উনি এটা কারেকশন করছে। না, আমি ছোট্ট একটা প্রশ্ন করি। আমরা ক্লিয়ারলি দেখেছি যখন শপথ হচ্ছে জনাব বশির সাহেব, মাহফুজ এবং রাইট আরেকজন হচ্ছে কে ফারুক সাহেব, তো যখন শপথ নিচ্ছেন সেই শপথের পেছনে কিন্তু ছবিটা ছিল। এবং মাহফুজকে যখন হাসনাত আবদুল্লাহ বলল যেদেরকে আমরা সরানোর জন্য, যাদের পেতাত্তা থেকে সরানোর জন্য আন্দোলন করে যাচ্ছি, সেই পেতাত্তাকে এই ধরনের একটা কমেন্ট করছে। আমি সেটাই বলছি, যেখানে শপথ করা যায় এখানে এই জায়গায় বঙ্গবন্ধুর ছবি সাবেক সকল রাষ্ট্রপতি হিসাবে নয়, ওই জায়গায় ছবিটা ছিল জাতির পিতা বা জাতির জনক, যেটা করেছিল বিগত সরকার, সেই হিসাবে উনি মনে করেছে যে ওই জায়গাটা নামানো হয়েছে দরবার হল থেকে, যেখানে অর্থাৎ সব রাষ্ট্রপতির ছবি আছে, ওইটা নামানো হয়েছে। পরে উনি এটা কারেকশন করে সেটাই বলছে। বাট ওই দরবার হলের কথা আসে নাই। না, আমি আবার একটু ক্লিয়ার করি। হ্যাঁ, চিফ অ্যাডভাইজারের যিনি সহকারী ছিলেন, বর্তমান যিনি দপ্তরবিহীন অ্যাডভাইজার, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে। উনি দাঁড়িয়ে আছেন, প্রথমে পেছনে ওনাদের শপথের সময় শেখ মুজিবুর রহমানের পিকচার ছিল ঝুলানো। এরপর উনি ওনার একক একটা পিকচার আপলোড করছেন ওনার ভেরিফাইড ফেসবুকে যে ওই পিকচারটি নেই।
ওটার প্রেক্ষাপটে জনাব রুহুল কবির রিজভী সাহেব, আর দরবার হলে কখনো শপথ অনুষ্ঠান হয় না। না না না, এইটা কোনটার প্রেক্ষাপটে বলেছেন আমি সেটা বলতে পারবো না। এখানে কথাটা হচ্ছে দুইটা জায়গার কথা হচ্ছে, এখানে মিক্স আপ হয়ে গেছে। একটা হচ্ছে, আমি আবারও বলছি, যেখানে সকল রাষ্ট্রপতির ছবি ঝুলানো থাকবে এক, আরেকটা রুমে যেখানে আপনার মন্ত্রণালয় অফিস বা দরবার হলের অন্য কোনো রুম 2, 3 এরকম হতে পারে, আমি জানি না সঠিক, সেখানে যে ছবিটা আছে সেইটা সরিয়েছে মাহফুজ আলম। আচ্ছা, মানে ঠিক আছে, উনি হয়তো মনে করছে যেখানে সকল রাষ্ট্রপতির ছবি থাকার কথা ওই জায়গা থেকে হয়তো ছবিটা না নামানো, উনি এটাই বলে, পরে উনি এটা কারেকশন করছে। আমাকে তো ওনার যে কারেকশনটা, কারণ উনি যেহেতু বলেছে উনি কারেকশন করেছে, আমাদেরকে তো সেটাই বলতে হচ্ছে। আর আপনি যদি ওভারঅল বলেন, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভাইরাল, এই কারণে ওয়েল সেটা শুনেন, আমাদের দেশে কি জানেন, রাজনীতিতে এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত দেশগুলার মানে অতি রাজনীতিকরণের কুফল বলেন আর সুফল, মানে আমি জানি না। আপনি মনে করছেন যে সমঝোতা হচ্ছে না? না, সমঝোতার প্রশ্ন এখানে আসছে কেন? এই আমাদের একটা সমস্যা কি জানেন, শেখ হাসিনা গিয়ে শুনেন ওই তো আমরা ওই যে আমি আবারও বলছি, আমাদের এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত দুর্নীতিগ্রস্ত দেশগুলোর রাজনীতির অনিবার্য পরিণতি। শেখ হাসিনা ওয়াজিদ গিয়ে বাইডেনের সাথে একটা সেলফি তুলে ফেলেই বলে দিলেন যে তার আমেরিকার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনি কি এটা মনে করেন যে এতই সহজ সেই সেলফি তুলে আর ছবি নামানো আর ছবি তোলায়? আপনি ব্যাপারটা এইভাবে আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে আমি গাপ্পার সাহেবের কাছে যাবো। প্রশ্নটা হচ্ছে আসলে কি মানে সমঝোতার কোনো পরিকল্পনা হচ্ছে? এটা আবারও ওই কথাই বলতে হচ্ছে, যখন এই কথাগুলো আসছিল মিডিয়ায়, সাংবাদিকরা প্রশ্ন করেছে, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন, বুথের মুখে রাম নাম। তার মানে নো, কেন ঐক্য হবে? কারণ যে 15 বছর গণতন্ত্রহীন করে রেখেছে এই সমাজটাকে, এখন আপনি শুনেন, আপনাকে আমি পছন্দ করি না, এর মানে এই নয় যে আপনাকে আমি কথা বলতেও দেবো না। আপনার সাথে আমার আলোচনার মাধ্যমে কি করতে হবে, আপনার যে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, সেটাকে আমি জনগণের কাছে তুলে ধরবো। এটাই তো স্বাভাবিক নর্ম। তার মানে আপনার কথা হচ্ছে কোনো ধরনের সমঝোতা। থ্যাংক ইউ। আমি যাচ্ছি এবি পার্টি, জনাব নুরুল গাফফার। গাফফার ভাই, আপনি কি মনে করেন রিজভী সাহেবের এই কমেন্টসের মাধ্যমে কি লক্ষ্য করা যায়? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান অবজার্ভ করার জন্য। এইখানে আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি এই 5ই আগস্টের পূর্ববর্তী এবং এই সফল একটা গণবিপ্লবের মাধ্যমে 1500-এর উপরে প্রায় 1600 ছাত্র জনতা, তরুণ যুবা যারা প্রাণ দিয়েছেন এবং প্রায় 20,000-এর মতো তরুণ যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা 5ই আগস্টে দেখেছি কোটি কোটি বাংলাদেশের মানুষ একটা জাতীয় ঐক্য গড়ে তুলে একটা জাতির উপর থেকে একটা জগদ্দল পাত্রের মতো আওয়ামী দুর্বৃত্ত শাসনের অবসান করেছিল। স্বাভাবিকভাবে জাতি আশা করেছিল এই যে জাতীয় একটা পুনর্নির্মাণের জন্য, রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য একটা জাতীয় ঐক্য হবে, যেটা 5ই আগস্টে দেখা গিয়েছিল। সুতরাং কয়েকটা বিষয়ে জাতীয় ঐক্য অনিবার্য, যেমন যাতে আবার এই মাফিয়াতন্ত্রের এবং স্বৈরশাসনের আবির্ভাব না ঘটে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ যাতে ক্ষমতা পরিবর্তনের বা নেতা নির্বাচনের গ্যারান্টি পেতে পারে, সেরকম একটা নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার এবং এই ব্যাপারে যে সমস্ত পরিবর্তন করা দরকার সে ব্যাপারে একটা যে সবগুলো রাজনৈতিক দল এবং সব আন্দোলনের যে সমস্ত স্টেক হোল্ডার, ওনাদের একটা ঐক্য আশা করেছিল। এবং আরও একটা ঐক্য দরকার আছে, সেটা হচ্ছে এই মাফিয়া যে ক্রিমিনাল একটা দল আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলা, তাদের এই ক্রিমিনাল অফেন্সগুলো যারা করেছে, গণহত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে এবং একটা অপশাসনের মাধ্যমে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তারা তো আর রাজনৈতিক এলিমেন্ট না, তারা রাজনীতি করার মতো তাদের এই মানসিকতাও নাই এবং তারা এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিভিন্ন রকম ভিডিও, এই অডিও কল ফাঁসের মাধ্যমে তাদের এই ক্যারেক্টারকে সর্বক্ষণ জানান দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের এই বিচারটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত একটা জাতীয় ঐক্যমতের দরকার ছিল, যে বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদের তাদের বাহিরে আমি বলছি, তাদের বিচারের মাধ্যমে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যারা এই অপশাসনের
সাথে জড়িত ছিল, তো 15 বছরে মানুষকে ভোটের অধিকার, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, গুম খুনের মাধ্যমে একটা ত্রাসের রাজত্ব আয়োজন করেছিল। তাদের একটা বিচারের মাধ্যমে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত তাদের সমস্ত রাজনৈতিক কার্যকলাপের উপরে একটা নিষেধাজ্ঞার ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য দরকার। এবং এটা ইলেকশন কমিশন, সংবিধান এই এবং প্রতিষ্ঠানগুলোকে কিভাবে গড়ে তোলা যায় নিরপেক্ষভাবে, যাতে এই সরকার আসলে প্রভাবিত করে একটা আর অপশাসন প্রতিষ্ঠা না করতে পারে, সেই ব্যাপারে এটা জাতীয় এই যে রুহুল কবির রিজভী সাহেব যে কথা বলে আবার কারেকশন করছেন, আমি আবারও বলছি এই বিষয়ে আপনার মন্তব্য। আমি ওটাই মন্তব্যই আসছে। আনফর্চুনেটলি যে ঐক্যটা 5ই অগাস্টে দেখা দিয়েছিল, এটা ধীরে ধীরে মনে হচ্ছে যে এটার মধ্যে চিট ধরেছে, ফাটল ধরেছে। রাজনৈতিক দলগুলো কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আর সরকার মনে করছে তাদের সংস্কারের জন্য সময় দরকার, বিরোধী দলগুলো রোডম্যাপ চাচ্ছে এবং ছাত্ররা মনে করছে যে একটা রাষ্ট্র পুনর্গঠনের জন্য হোল সেল একটা পরিবর্তন দরকার। সুতরাং এক একজন এক এক সুরে কথা বলছে। বিপ্লব পরবর্তী সময়ে এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু সবাইকে এক সুতায় এনে জাতীয় শত্রুগুলোকে, জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে, যেটা অলরেডি চিহ্নিত হয়ে গেছে, এই ব্যাপারে একটা ঐক্যমত্য দরকার। এবং আনফর্চুনেটলি হয়তো বিএনপি একটা প্রধান দল বাংলাদেশে, প্রধানত তাদের কিছু কথাবার্তা এবং কার্যকলাপের মাধ্যমে একটা কিছু ইন্ডিকেশন, রং ও রাইট ওনারা ব্যাখ্যা করবেন যে পতিত স্বৈরশাসকদের, এই আওয়ামী শাসনদের একটা আশ্রয়পত্র দেওয়ার মতো ইন্ডিকেশন তারা দিচ্ছেন। ওটা হয়তো ওনাদের লিবারাল ডেমোক্রেসি পার্ট হিসেবে দিচ্ছেন হয়তো, বাট ছাত্র জনতা এটাকে মেনে নিচ্ছে না। সুতরাং আমি মনে করি হোলসেলভাবে কোনো আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হয়েছে কিনা ওনারাই কনফার্ম করবেন, কিন্তু আপাত দৃষ্টিতে সেরকম আওয়ামী লীগের পুনর্বাসনের মতো কোনো কর্মসূচিতে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্য বাংলাদেশে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য, অস্তিত্বের জন্য একটা আত্মঘাতিক সিদ্ধান্ত। ধন্যবাদ গাপ্পা। আমি যাচ্ছি জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিয়ে সবার এখন মানে অর্থাৎ ওই যে একটা কথা ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা বলেছে, যেই পথে আফা সেই পথে জাপা, এই বিষয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনার এই পরিচালনায়, আপনার উপস্থাপনায় আইএন টিভি ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। ধন্যবাদ আপনার কলা কৌশলীকে। সুন্দর প্রশ্ন করেছেন। রাজনৈতিক বক্তব্য যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনোভাবে সাজাইতে পারে। নির্বাচন, 3টা নির্বাচন হয়েছে, 2014 নির্বাচন হয়েছে, 2018 হয়েছে, 24 হয়েছে। এই 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি পার্লামেন্টে ছিল, কিন্তু কথাটা বলে সময় বলে 15 বছর আওয়ামী লীগের রাজত্ব, জাতীয় পার্টির সমর্থন ছিল, কিন্তু মাঝে তো বিএনপি ছিল 5 বছর, সেইটা তো তারা ভুলে যায়, সেইটা বলে না। কবে ছিল? 2018-তে তারা তো পার্লামেন্টে অংশগ্রহণ করেছিল এবং রুমিন ফারহানা তারা সহ কয়েকজন পার্লামেন্টার মেম্বার তো রিজাইনও করেছে আবার ছিল, পরে তো রিজাইন করেছে 3 বছর 4 বছরের মাথায়। ওরা তো পার্লামেন্টে ছিল। বিরোধী দল আপনারা ছিলেন? আমরাও তো বিরোধী দল ছিলাম। কেমন বিরোধী দল? আমরা তো বিরোধী দল ছিলাম। এইটা তো বলা, এটা প্রত্যেক সময় রাজনৈতিক বক্তব্য যাদের সুবিধা বলছে, রোশন এরশাদ বলছেন, রোশন এরশাদ বলুক আর যেই বলে না, সুবিধা মতো দেওয়া যায়। বিরোধী দল বিএনপির আমলে বিরোধী দল ছিল 96-এ বিএনপিও 15 দিনের জন্য পার্লামেন্ট করেছিল, তখনও তাদের হুদা ছিল বিরোধী দলীয় নেতা। তখন এইসব যে বিভিন্ন রাজনৈতিক দল তার সুবিধা মতো বিভিন্ন দল করে, কেউ যে দুয়া তুলসী পাতা তা নয়, প্রত্যেক দলেরও রাজনৈতিক। আমাদের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ যা করেছে তা থেকে আমরা বেরিয়ে আসবো। সাপোর্ট দিয়েছে জাতীয় পার্টি? আওয়ামী লীগ যা করেছে তা থেকে বেরিয়ে আসবো। জাতীয় পার্টিটা সত্যি জাতীয় পার্টি সাপোর্ট দেয় নাই। জাতীয় পার্টি কি পরিস্থিতিতে ছিল সেটা যারা ফেস করছে, যারা অনেক পরিস্থিতি আপনি জানেন। 2014-তে বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদ। সেই দিন হুসেইন মোহাম্মদ এরশাদকে বন্দী করা হলো, হ্যাঁ, হসপিটালে নিয়ে রাখা হলো।
এরপরে নির্বাচন উনি 270টি সিটের 14 সালে তাই না 14 নির্বাচন এরপরে উনি উনি বয়কট করলো। প্রধানমন্ত্রী বিশেষ দূত কে হয়েছিল এরপরে ওইগুলা তো তারা সরকারের ক্ষমতা বলে তাদের গোয়েন্দা বাহিনীর দ্বারা তারা এগুলা সব করেছে। শুনেন, এখন আমরা বর্তমান প্রেক্ষাপটে আসি। না ধরুন আপনার কথা মতো এরশাদ সাহেবকে ধরে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে গেলে তো আপনারা যে জানো এরশাদ সাহেব তো নির্বাচন করে নাই। কে করছে নির্বাচন? জাতীয় পার্টি নির্বাচন তো সরকারে করলো। কিভাবে? জাতীয় পার্টি করে নাই? জাতীয় পার্টি 270 আসন তারা উল্টো করলো, নমিনেশন উল্টো করলো সবাই। আচ্ছা, এরশাদ সাহেব নির্বাচন করে নাই। এসব নির্বাচন করে নাই। এরশাদ সাহেবকে নিয়ে বন্দি করে রাখা হইল। এরশাদ সাহেব বলছিল যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিল মহিলা সচিবে বললো যে জামাত শিবির ক্ষমতায় আসবেন। এরশাদ সাহেব বললো সেটা আমি তো জানি না কে ক্ষমতায় আসলো না আসলো, আমি সব দলের অংশ। তার মানে আপনারা সাপোর্টার না? না, আমরা তো সেই সময় তো সাপোর্ট করি নাই। আমরা 270 জন সংসদ সদস্য নমিনেশন পেপার উড্ডো করেছে, আরো সবাই উড্ডো করতো 14 সালে। আচ্ছা, এখন আসেন আমরা বর্তমানে যে পরিস্থিতিতে, যে এই যে সরকার তত্ত্বাবধায়ক সরকার আসছে ক্ষমতায়, সবার প্রত্যাশা ছিল দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান হবে, যারা দোষী তাদের বিচার হবে। এখন আজকে দেখেন আইন উপদেষ্টা বলেছে যে এই মামলাগুলা হচ্ছে, শত শত মানুষকে আসামি দেওয়া হচ্ছে, এবং এই যে একটা মামলার গুরুপাক চৌধুরী গাইজান দিকে বিব্রত হচ্ছে সরকার। তাহলে এই যে মূল আসামি যেগুলা মূল দুষ্কৃতিকারীরা, এই শত শত আসামির কারণে মূল দুষ্কৃতিকারীরা বেরিয়ে যাবে, মূল কিছু হবে না। তত্ত্বাবধায়ক সরকারের নিকট জাতি প্রত্যাশা হলো দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিবে এবং সংস্কার করবে। কিন্তু ওরা যেভাবে ডালাওভাবে যে মামলা মোকদ্দমা হচ্ছে দেশে, এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, বিভিন্ন অফিস আদালতে বাড়ি করে হামলা দামলা করছে, আগুন দিয়ে পুড়াচ্ছে, এগুলা তো জনগণের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে। এবং বাংলাদেশের মৌলিক নীতির মধ্যে হইল গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার হচ্ছে বাতের অধিকার, বাসস্থানের অধিকার। মানুষের বাসস্থানে আপনি আগুন দিতে পারেন না। আমি একটা প্রশ্ন করে আমি প্রশ্নটা হচ্ছে, জাতীয় পার্টিকে এখন তারা মাঠে আসতে দিচ্ছে না ছাত্ররা, এবং আলোচনা এই বিষয়ে আপনার কি মন্তব্য? এই যে জাতীয় পার্টিকে মাঠে আসতে দিচ্ছে না, ওরা তো মূল নীতির পরিপন্থী। ওরা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা দলকে যখন মাঠে নামতে দেয় না, তো ওইটা বৈষম্য সৃষ্টি করলো। ওই দল তো ছাত্র হত্যার সাথে জড়িত, তাদের কথা। এটা ছাত্র হত্যার হইলে ওইটার বিচার হবে, আদালতে বিচার করবে। সে বিচার করার কে আছে? ধন্যবাদ। আদালতে বিচার করবে, আদালতে যাবে। ধন্যবাদ। সুমন সাহেব, আপনারা তো অলরেডি বিএনপির সাথে নমিনেশন দুইটা নিয়ে নিয়েছেন অলরেডি। পটুয়াখালী বিপিন সাহেব এবং রাশেদ সাহেব দুজনকেই ইনডাইরেক্টলি বলা হয়েছে। বাট প্রশ্ন হচ্ছে, এই যে সমঝোতা রাজনীতির কথা বারবার আসতেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য, এবং বিপ্লবী আন্দোলনের একজন সাংবাদিক জন্য আপনাকে শুভেচ্ছা বারবার আমাকে ডাকার জন্য। এবং আমি এই আন্দোলনের পক্ষে এবং দেশের মানুষের গণতন্ত্র এবং মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করতেছি। প্রথমে আপনি যে প্রশ্ন করেছেন, আমি অ্যাকসেপ্ট করি না এইরকম প্রশ্ন করবেন আপনি। কারণ হচ্ছে কি, বিএনপি নমিনেশন দেওয়ার কি? আপনারা তো সাপোর্ট দেওয়ার জন্য না, আপনি একজন সাংবাদিক এবং সুশীল সমাজের মানুষ আপনি, এবং অফকোর্স ইকের মতো একটা জায়গায় ব্রিলিয়ান্ট একজন সাংবাদিক এবং টপ ক্লাস। আপনি বলছেন বিএনপি নমিনেশন দিয়ে দিয়েছে, এই কথাটা আসলেই সুন্দর হয়নি। কারণ হচ্ছে কি, এই কথাটা হচ্ছে বিএনপি একটা নোটিশ করেছে যে আমাদের মহাসমাবেশ যে অঞ্চলগুলোতে হচ্ছিল নূরের এলাকায়, যে বিএনপির লোকেরা যাতে ঝামেলা না করে। কারণ তার আগে ওরা অনেক ধরনের ব্যানার ছিঁড়েছে, আমাদের লোকদেরকে মারপিট করেছে বিএনপি ছাত্রদল এবং বিএনপি পন্থীর লোকেরা। তো এটা নিয়ে আমরা বিএনপির লিয়াজু কমিটির সাথে আমরা আলোচনা করেছি। আমরা কয়েকবার তাদেরকে বলেছি যে আপনারা যদি এসব করেন, তাহলে আপনাদের ছেলেদের দিয়ে যদি এরকম অত্যাচার করেন, আমরা নতুন দল আমরা উঠতেছি, আমরা রাইজিং জাস্ট, তাহলে আমরাও তো বিকল্প আপনাদেরকে আঘাত করার মতো আমরা শক্তি রাখবো। বাট সেটা অনলি 2 আসন। তো দেখেন 2 আসন, অনলি 2 আসন, এবং দুজনই প্রেসিডেন্ট সেক্রেটারি। ওই দুইটা জায়গায় আমাদের পরপর, আর কোথাও আপনার নাই, পরপর সমাবেশ হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি। মানে এই দুইটা জায়গায় পরপর সমাবেশ হয়েছে। নূরেরটা আগে হয়েছে, তারপরে ওই রাশেদেরটা হয়েছে। তো ওই দুইটা জায়গার জন্য ওরা স্পেসিফিক দিয়েছে। তার প্রেক্ষিতেও আমরা আবার আলোচনা করেছি যে আপনাদের এই নোটিশ টুটিশ ওইগুলো বন্ধ করেন।
আপনারা অফিসিয়ালি কথা বলেন কিন্তু ফেসবুকে নোটিশ দিয়ে রুহুল কবির রেজভী সাহেব, হ্যাঁ তো এগুলা বন্ধ করে আমাদেরকে যেন সমালোচনা নেওয়া, কারণ এটা হচ্ছে রাজনীতি, এটা গেমিং করেছিল ওরা। আমাদের কাছে মনে হয়েছে, আমরা এটা আলোচনা করেছি এটা নিয়ে, যে তারা আমাদের বিগত 6-7 বছরের যে আন্দোলনের যে প্রতিভা নিয়ে আমরা শুরু হয়েছি, মানে একটা নোটিশ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে বা পাবলিককে বোঝাচ্ছে যে এই সব ধরনের আন্দোলনের স্পিডটা হচ্ছে তাদের কাছে ছিল। তো এটা হচ্ছে বিএনপি কৌশলগতভাবে বড় দল এবং জনপ্রিয়তার দিক দিয়ে বড় দল, আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা, কিন্তু ওই রাজনৈতিকভাবে এখনো মনে হচ্ছে যে মানে খেলতে পারতেছে না। ছোট দল নাকি? না না, বুঝি নাই। রাজনৈতিকভাবে কি বিএনপি ছোট দল? না না, বড় দল বলছি আমি, ছোট দল বললাম না, বড় দল। কিন্তু খেলতে পারছে না বলতে কি কিন্তু বোঝাচ্ছেন? ওই যে রাজনৈতিক, যেমন আজকে আপনার প্রথম কোয়েশ্চেন যে বিএনপির নেতাকে বলছিলেন যে রুহুল কবির রেজভী সাহেব এই যে ছবি নিয়ে কি ধরনের স্ট্যাটাস দিয়েছেন, আসলে কি ওনার সাথে ওইগুলো যায়? বিপ্লবের হাজারো ছাত্ররা জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ছবির রাজনীতি করতেছেন। একদিকে আপনার ডোনাল্ড ট্রাম্পের ছবির জন্য বিরোধী সাবেক প্রধানমন্ত্রী বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে যেটা করা হবে ওইটা আমাকে দিয়ে পাঠিয়ে দেবে। অন্যদিকে বিরোধী দলের একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ উনি বলছেন যে এই শেখ মুজিবের ছবি উঠানো আমার নিয়ে কথা বলতেছেন, আবার রিভার্স করতেছেন। মানে এটা মনে হচ্ছে না যে মানে রাজনৈতিক পরিপক্কতার অভাব দেখা দিচ্ছে বিএনপির মধ্যে। তার মধ্যে মির্জা ফখরুল সাহেব অনেকবার আলোচনা করেছেন এই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বহিষ্কার করার আমরা খেয়ে, এরকম আলোচনা আপনাদের মুখ থেকে এটা আশা করেনি জনগণ। বিএনপির মুখ থেকে এইসব জিনিসের আলোচনা করেনি। আর এই গভর্নমেন্ট বা এই আন্দোলন হয়নি বিএনপি বা এই বিএনপির মতো দলকে বা অন্য কোনো যারা ক্ষমতায় ছিল এই দলকে নমিনেশন দেওয়ার জন্য বা ইলেকশন দেওয়ার জন্য বা ওদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য হয়নি। এটা একটা বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এটা বিপ্লবী সরকার এসেছে। সরকারের ভুল হচ্ছে, আমরা সমালোচনা করতেছি, সেদিকে আপনি প্রশ্ন করলে উত্তর দেবো। কিন্তু এর মানে এটা নয় যে এই আপনারা ছবির রাজনীতি শুরু করবেন না বা আপনারা একটা নোটিশ দিয়ে দিলেন। তো এইরকম জিনিস আসলে হয় না। ওনারা কী ধরনের রাজনীতি করতেছে ওনাদের সচেতন হওয়া দরকার, না হয় এটা হারাবে। যদি আমরা শঙ্কিত আছি, যদি এই তত্ত্বাবধায়ক সরকার কিংস পার্টি করে অথবা -2 পলিসিতে যদি রাজনীতি বা সরকার গঠন করার চেষ্টা করে, মনে হচ্ছে তো এইরকম। আপনি কি মনে করেন সেই -2 জনগণ মেনে নেবে? বিএনপি আপনি একটু আগে বলছেন সবচেয়ে সংকটের এই মুহূর্তে সবচেয়ে বেশি পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি। পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হিসেবে পাওয়ারফুল প্রোগ্রেস থাকতে হবে আপনার। পাওয়ারফুল প্রোগ্রেস না থাকে আপনি যখন আমতা আমতা করে কথা বলবেন, আপনি যখন একটা কথা সকালে বলবেন দুপুরে আবার ওটাকে চেঞ্জ করবেন, তার মানে হচ্ছে কি আপনি রাজনৈতিক সংকটে আছেন, আপনি আপনার নিজের কনফিডেন্ট ধরে রাখতে পারতেছেন না। কনফিডেন্ট ধরে রাখার জন্য আপনাকে কনফিডেন্টমূলক কথা বলতে হবে, জনগণকে বিশ্বাসযোগ্য কথা বলতে হবে। এই আন্দোলনের বিএনপি জামাত বা অন্যান্য গণ অধিকার পরিষদের একটা অবদান আছে, তাদের নেতা কর্মীদের দ্বারা এই আন্দোলন সফল হয়েছে। কিন্তু এটা যে সফল হয়েছে এটা আপনাকে প্রমাণ করতে হবে এই মুহূর্তে, না হলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ছড়ি ঘুরাচ্ছে এটাই হবে, এটা মেনে নিতে হবে। না হলে -2 ছড়ি ঘুরাচ্ছে মানে ছাত্ররা আজকে আমরা যাই কিছু দেখতেছি, ছাত্ররা যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তের বিপক্ষে না রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো স্টেটমেন্ট নিতে পারতেছে না, দুর্বলের মতো কথা বলছে। বিএনপি তো রাষ্ট্রপতি পদত্যাগ চায় নাই, ছাত্ররা চেয়েছে বাট হয় নাই, বিএনপিটা অ্যাকসেপ্টেড না না, ওইটা তো হচ্ছে আওয়ামী লীগ বললাম না, ওই যে আপনি সমঝোতা করতেছে, মানে বিএনপি মনে করতেছে -2 ফর্মুলা যাচ্ছে, এই জন্য বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা যাওয়ার চেষ্টা করতেছে। কোথায়? এই যে প্রুফ না না, আওয়ামী লীগ, এই যে আপনার মুখ থেকে প্রুফটা চলে আসলো, প্রেসিডেন্টের কথা আপনি বললেন যে প্রেসিডেন্টের সমঝোতা বিএনপি চায়নি, কেন প্রেসিডেন্টের রিজাইন কেন বিএনপি চাবে না? এই বিএনপি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সংবিধানকে ঠিক রাখার জন্য। এটা বিপ্লবী সরকার, বিপ্লব হয়েছে সংবিধান তারা ডিক্লেয়ার দেয় নাই। না না, সংবিধানের জন্য বিপ্লব হয়নি। আজ পর্যন্ত কি আমি আপনি মুখে বলি বিপ্লবী সরকার, তারা কোথাও বলে না এটা বিপ্লবী সরকার। কে কোথায় বলে না? এই বর্তমান যে কেয়ারটেকার ইন্টেরিয়র গভর্নমেন্ট বলেন, ছাত্ররা বলেন, গভর্নমেন্ট না বলে জনগণের সমর্থিত সরকার। এন্ড অলসো ওয়ান মোর থিং, বিপ্লবী সরকারের কোনো কনস্টিটিউশন থাকে না। কনস্টিটিউশন থাকে না, তাহলে এই সবকিছু শপথ নিচ্ছে প্রেসিডেন্টের মানে দেয়ার ইজ এ কনস্টিটিউশন। না না, এই যে কনস্টিটিউশন, এখানেও এই যে তত্ত্বাবধান সরকারের যারা মাননীয় উপদেষ্টা আছেন ওনাদেরও রাজনৈতিক প্রজ্ঞার অনেক দুর্বলতা দেখা দিচ্ছে। কারণ আগে আমরা ওদের রাজনৈতিকভাবে নেইনি, এখন তাদের এনজিও মার্কা যে এই রাজনীতি শুরু করেছে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আপনার কথাতে ভুল নাই, আপনার প্রশ্নের সঠিকতা আছে, কিন্তু বিএনপি ভুল জায়গায় এখনো আছে। আচ্ছা, এটা বিএনপি ভাই অ্যান্সার দিবেন, আমি শুধু না বলি। আমি একজন কলারের সাথে কথা বলে আবার আসছি। কলার আসসালাম, আমি আসবো। কলার আসসালামু আলাইকুম, আমি আসছি। যেমন সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বালানি ফারুক ভাই। আলহামদুলিল্লাহ ভাই। দুইটা কথা কইতাম ভাই আর নাইনি। একটা কথা কইতাম আমার যেন বাইসা কইলা আর নাইনি জাতীয় পার্টির বাইসা হবে। তারা 15 বছর হারি নাইনি রুটির হালুয়া খাইলা, খাইয়া হারি নাইনি এখন কো রয়ে চালাই হারি নাইনি তারারে। সেম ইজ বিএমপি রয়ে তারারে
চালাইরো জেলা ইঞ্জেকশনেরও এসারের ওমলা তারাও জকররা হারি নাইনি এই দেশটারে কিতা পাইছেন তারা হারি নাইনি এখন পর্যন্ত এনডিআর তেলমারা তারও বেটাই নারী নাইনি সুন্দরভাবে দেশ চালাও দেশের কথা মাতো জাতীয় পার্টির কোনো জনাই প্রতিনিধি হওয়ার কোনো জনাই টেলিভিশন আওয়ামী লীগ কোনো আবার কোনো দরকার নাই এরা এখন 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 আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যদি আপনি না নেন তাহলে আপনি বলছেন যে ধরেন সে এক্সাম্পল তারা ট্রাকে করে বা ট্রলিতে করে আচ্ছা আপনাদের আমি একটা কথা কই বলেন। হ্যাঁ, যে সরকারে হারিয়ে আওয়ামী লীগের দেয় গণতন্ত্র দেয় হারিয়ে যখন ফাইট করলো হারি নাইনি বঙ্গবন্ধু আচ্ছা সেই বঙ্গবন্ধু হারি নাইনি বাকশাল করলা যে জায়গা হারি নাইনি শেখ হাসিনা ইয়া বাকশাল আরো বার চালাইয়া আমি 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 ওইদিকে না যাই আমি ওইদিকে অতীতে যাচ্ছি না। আমার নেতা মানবো আপনি যদি আপনি একজন সাংবাদিক মতো তখন যদি জানি আপনি আওয়ামী লীগের না 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 আমি ভাই আমি আপনার পক্ষে আমি আপনার কিন্তু আমার যুক্তির খাতিরে যুক্ত যে যদি আমি জাতীয় পার্টি আওয়ামী লীগকে তাদের কথা বলার একদম কষ্টের মেরে দিল কালকে থেকে, কিন্তু তাদেরকে তো রেকটিফাই করতে দিতে হবে। আপনি বলছেন যে তারা স্বৈর শাসক এবং সেই স্বৈর শাসকের সাপোর্টার ধরেন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি এটা ডিনাই করতেছে। এখন ইউ হ্যাভ টু প্রুভ ইট। এখন আপনি তারা গত 15 বছর আওয়ামী লীগ আপনাকে আমাকে আমাদের কাউকে কথা বলতে দেয় নাই, তাই বলে এখন কি তাদের মতো আমরা করব যে তাদেরকে কথা বলতে দেব না? আমি কলারকে হারিয়ে ফেলছি। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলা আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল আলম কুরাইশ বানলি থেকে। ভালো আছেন আপনারা? জি ভালো আছি। একদম সংক্ষেপে আমার সংক্ষেপে বলতাম চাই, আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, না পাকিস্তানের না ইন্ডিয়ার। আমরা বাংলাদেশ রাজনীতি সমঝোতা চাই, ঐক্য চাই, -2ও চাই না, -3ও চাই না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক ঐক্য চাই এখন, এই বিষয়ে আমি সুমন সাহেবের কাছে জানতে চাইবো একটু পরে যে এখন কেন, সেম টু ইউ, যে এখন কেন, ওয়াই নট বিফোর 5th of August। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। কলা আসসালামু আলাইকুম। কলা আমি শুনতে পাচ্ছি না, আমি আসছি। তার আগে আপনার কাছে অনেকগুলো কথা সুমন সাহেব বলছেন যে আপনাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স বলেন বা বর্তমান অবস্থা নিয়ে বলছেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আবার রাজনৈতিক এক্সপিরিয়েন্স বিএনপির আছে কিনা, বিএনপি একাধিকবার দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি ভালো করেই জানে কীভাবে দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি এগুলো পরিচালনা করতে হয়, এটা আমরা জানি। আপনি যেটা বলছেন যে রাজনীতি বন্ধের কথাটা, দেখুন বিএনপির রাজনীতি সবসময় পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাজনীতি বিএনপি করে। বিএনপি কখনোই মুখে একটা বলে না বা ভিতরে তার অন্য কোনো লুকানো কিছু থাকে না। বিএনপি সুস্পষ্টতই তার গঠনতন্ত্র অনুযায়ী জন্মলগ্ন থেকেই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বহু মত বহু পথ থেকে তাদের মতকে গ্রহণ করবে, এটি বিএনপি বিশ্বাস করে। সেই নীতিতে বিশ্বাস করে বলেই এই বাংলাদেশে 3বার জামায়াতে ইসলামী বন্ধ হয়েছে। আওয়ামী লীগ একবার হয়েছে, এখন কথা হচ্ছে তাদেরকে বন্ধ করা হবে। আমি সুস্পষ্টভাবেই বলতে চাই, জামাতের রাজনীতি বন্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজির সাথে যায় না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সুস্পষ্ট অবস্থান। এখন আমি শুনে আমি বলি এখন আওয়ামী লীগ যে অপরাধগুলো গত 15 বছর করেছে, এমন কোনো অপরাধ তারা করেনি সমাজে যেটার জন্য তাদেরকে বন্ধ করা যায় না। বন্ধ করার জন্য যতটা উপকরণ, যতটা এলিমেন্টস প্রয়োজন, তার সবগুলোই আওয়ামী লীগ তারা করেছে। এমনকি আমি আপনার এই চ্যানেলেই বলেছি, আমার স্পষ্ট মনে আছে যে ছাত্রলীগ এখন মোরলেস একটি অর্গানাইজড ক্রাইম গ্রুপে পরিণত হয়ে গেছে। সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আপনি মনে রাখবেন, এই অপকর্মের পরেও আপনাকে যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি যান, এই সমাজে এখনও যদি ভোট হয় নৌকা মার্কা, আমি মনে করি 20-22% ভোট পেয়ে যাবে। নৌকা পেয়ে যাবে 20-20%। তার মানে আপনি যখন আপনার ওভারঅল রাষ্ট্রের উন্নতির কথা চিন্তা করবেন, আপনি প্রথমে 20% মানুষকে আপনি আপনার উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দিয়ে দিচ্ছেন। জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল 3বার। সর্বশেষ এই ফ্যাসিবাদী শাসক করেছিল 1 আগস্ট, ক্ষমতা থেকে নামার 4 দিন আগে। কিন্তু জামাত কি আপনি মনে করেন নিষিদ্ধ হয়েছে না, বরং আরো শক্তিশালী হয়েছে?
এই আওয়ামী লীগও তো বিলুপ্ত হয়েছিল বাকশাল করার পরে, যখন শেখ মুজিব সাহেব 75-এর 25শে জানুয়ারি বাকশাল করেছিলেন, আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লবী কর্মসূচি, এবং এই শেখ হাসিনাও আজাদও কিন্তু করেছিলেন বাকশাল কিছুদিন পরে, তিনি আবার আওয়ামী লীগ শুরু করেন। আওয়ামী লীগ কি বিলুপ্ত হয়েছে? বিলুপ্ত হয়নি। নিষিদ্ধ ঘোষণাটা আসলে কোনো সলিউশন নয়। আমরা যেটা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বারবার, যে যারা অপরাধ করেছে প্রত্যেকটি ক্রিমিনালকে, প্রত্যেকটি কালপ্রিটকে ব্রিং দেম অন জাস্টিস, তাদেরকে বিচারের আওতায় আনুন। এবং আপনি যতক্ষণ পর্যন্ত সমাজে রুল অফ ল এনশিওর করতে না পারবেন, যে আইনের শাসন, অপরাধীকে যদি অপরাধ করে তাকে আদালতে নেন, তাকে জেলে ঢুকান, তাকে শাস্তি দিন, কিন্তু আপনি ওভারঅল আওয়ামী লীগে যে একেবারেই একজনও ভালো মানুষ নেই এটা তো আপনি বলতে পারবেন না। আপনি পুরো একটা অর্গানাইজেশনকে বন্ধ করে দিন। আমি এই বললাম তো, এই অপকর্মের পরেও এখন আপনি বলবেন তাহলে এই 20% কারা? এরা হচ্ছে অপদার্থ। সে আপনি পদার্থ বলুন আর অপদার্থ বলুন, রিয়েলিটি হচ্ছে তারাই। এবং আওয়ামী লীগ আপনাকে এটাও বুঝতে হবে, যার দাদা আওয়ামী লীগ করেছে, যার বাবা আওয়ামী লীগ করেছে, সে আওয়ামী লীগ করছে, তার ঔরসজাত সন্তানও আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ পানিতে বেসে বেড়ানো কোনো কচুরিপানা নয়, কিংবা হাওয়ায় বেসে বেড়ানো কোনো শিমুলতলা নয় যে আপনি ইচ্ছা করলেই তাদেরকে ব্যানিশ করে দেবেন। আপনি ইয়েস, তারা অপরাধ করেছে, অপরাধীদের বিচারের কাঠ করে আনুন আমি বলছি। এবং আপনি এইভাবে জোর করে যখন আপনি এদেরকে নিষিদ্ধ করতে যাবেন, তখন এরা তখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এই যে মনে করেন এখন এই যে 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে যদি ছাত্রলীগের ছেলেরা ব্যানার ছাড়া আসতো, মনে করেন এসে যদি কোনো সাবোটাজ করতো, কোনো ধরনের ক্রাইম করতো, জ্বালাও পোড়াও করতো, তা আপনি তো তখন ওই ছাত্রলীগ বলে ওদেরকে দোষারোপ করে আনতে পারতেন না। আমার কথা বুঝছেন? তার মানে এরা ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। যে আসে নাই, আপনি কি অ্যাপ্রিশিয়েট করেন? তারা আসে নাই মানে কথা আপনি যদি তারা তো আসে নাই, অন্য নাম দিয়ে আসে নাই না, তারা এসেছে যুবলীগ ছাত্রলীগ কয়েকজন, হাতে গোনা কয়েকজন। তারা যে আপনার কথা অনুযায়ী তারা যদি আসতো, এখন আসে না, এটাকে অ্যাপ্রিশিয়েট করেন আপনি? না, এই তো এটাই তো আমি বলছি। আমি না, আপনি শুনেন, আমি বলছি তাদের যে অপরাধ আছে সেই অপরাধীদেরকে আপনি বিচারের কাঠ করে আনুন। আপনি অতিমাত্রায় উৎসাহী হয়ে আওয়ামী লীগ, তাহলে মনে করেন আজকে আপনার কথা অনুযায়ী ধরি আমি, তাহলে ছাত্রলীগে ধরেন সে এক্সাম্পল 10 লাখ কর্মী আছে, 10 লাখ সবাই কি অপরাধী? আমি তো সেটাই বলছি। তাহলে ছাত্রলীগে ব্যান করার পক্ষে না বিপক্ষে আপনি? আমি নিষিদ্ধের পক্ষে নয়, আমি বিচারের পক্ষে। মানে এই নিষিদ্ধ বিপক্ষে? নিষিদ্ধ করার পক্ষে নয়, আমি বিচারের পক্ষে। আমি আবারও বলছি, হ্যাঁ, নিষিদ্ধ করে কোনো পার্মানেন্ট সলিউশন আপনি নিয়ে আসতে পারবেন না। আপনি এটা বলতে পারতেন যে তাদেরকে বিচার না, আমি শুনুন আমার কথা শুনুন না, আমার কথা শুনুন। আপনি এইভাবে তো স্ট্রেট ফরওয়ার্ড বললে হবে না। আপনাকে বিচারের কাঠগড়ায় আনা পর্যন্ত, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আপনি বলতে পারেন তাদেরকে বন্ধ রাখেন। বিচার না করা শেষ না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন। দিস ইজ রং যে তাদেরকে না, এখানে তো কোনো কিছু ক্লিয়ার করে নাই যে তারা কতদিনের জন্য বন্ধ করেছে বা বন্ধ করেনি। আর করেছে, ক্লিয়ার করছে না, তারা ছাত্রলীগকে ব্যান করে দেওয়া আছে একটা পার্মানেন্টলি, হ্যাঁ, নিষিদ্ধ সংগঠন হিসেবে। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি সরকার? বাংলাদেশ সরকার। আপনি সরকার, আপনাকে কি জনগণ ভোট দিছে? সংবিধান অনুযায়ী করছে। একটা কথা বলছি কি জানেন, যেই পথে বিগত সরকার জামাত ইসলামকে, অর্থাৎ তাদের ল দিয়ে তাদেরকে বন্ধ করে। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ জামাত ইসলামকে বন্ধ করেছে, এটাকে আপনি সমর্থন করেন? না, আমি আপনার কথাটা বলি, আপনি সমর্থন করেন কিনা? জামাতের রাজনীতি সমর্থন করেন কিনা? বন্ধ করবেন? একটা ল তৈরি করছে বিগত সরকার, সেই লকে ইমপ্লিমেন্ট করেই ছাত্রলীগ। আচ্ছা, তারা যে লগুলা করেছে সেটা সংবিধান বিরোধী ছিল এবং গণতান্ত্রিক রীতিনীতির সাথে যায় না, বিধায় তো তাদের এই পরিণতি, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। মানে ছাত্রলীগ বন্ধ করা উচিত। ওরা অন্যায় করেছে বলে আপনিও অন্যায় করবেন? থ্যাংক ইউ, আমি আসছি আপনার কাছে। ওরা অন্যায় করেছে বলে আপনি কি সেই অন্যায় করবেন? এবং নিষিদ্ধ, শুনেন, মুরসির ইয়াকে আপনার ওই যে জামাত স্টাইলের যে সংগঠন যেটা সেটাকে বন্ধ করা হয়েছে, আপনি কি সেখানে হয়েছে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা বুঝতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা দুই ধরনের অপরাধ করেছে। এক, বাংলাদেশের মানুষের উপরে একটা ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিয়েছে। তারা কোনো রাজনৈতিক দল আর থাকেনি, এটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং বলেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও, এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো সব, এক্সাম্পল ছাত্রলীগ। হ্যাঁ, তারা পলিটিক্যাল ডিসিশন নিয়ে, দলগতভাবে এই ডিসিশন নিয়ে এই ক্রাইমগুলো করেছেন। এবং ভাইও বলছেন যে তাদের নিষিদ্ধ করার মতো যত ধরনের এলিমেন্ট দরকার
সবগুলোই তাদের মধ্যে আছে। নিষিদ্ধের বিপক্ষে আমি আসছি না কিন্তু ভাই বলছেন বিচারের পক্ষে। হ্যাঁ, সো যদি গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু দুই উদ্দেশ্য ছিল। এক, আওয়ামী লীগ কী করেছে, অপসারণ করেছে, মানুষকে গুম খুম করেছে, নির্বাচনগুলা বন্ধ করে দিয়ে তারা যাতে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে সে ব্যবস্থা পাকাপোক্ত করার চেষ্টা করেছে। দুই, দেশটাকে একটা ভারতীয় প্রভাব আধীন একটা হেজিমনির মধ্যে নিয়ে গেছে, পাকাপোক্ত করেছে। তাদেরকে ট্রানজিট দেওয়া, বন্দর ব্যবহার করতে দেওয়া, স্বাধীনগত পররাষ্ট্রনীতিকে বিসর্জন দিয়ে একটা হেজিমনি বা একটা কলোনি রাষ্ট্রের মতো পরিণত করেছে। গণ অভ্যুত্থান কিন্তু হয়েছে এই দুই এই সাবজেক্টকে থেকে মানুষ বাংলাদেশকে মুক্ত করার জন্য। সুতরাং এই দলগুলো এই অপরাধগুলো করেছে, এক, ব্যক্তি হিসাবে করেছে, দুই, আমরা দেখেছি যে ওবায়দুল কাদের ঘোষণা দিয়ে দিচ্ছে যে তারা এবং 14 দলীয় জোট তারা এই 5ই আগস্টের আগে মিটিং করে বলেছে ছাত্র জামাতের উপরে গুলি চালান, গণহত্যা করেন এবং জামাতকে স্টপ করা হোক, জামাতের নিবন্ধন বাতিল করা পুরোপুরি। সেটা জামাত ইসলামী উত্তর দিবে, কিন্তু কথা হচ্ছে ছাত্র জনতার উপরে এবং মানুষের উপরে যে এই ভোটগুলা বন্ধ করে দিল। আওয়ামী লীগ তো এটা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে করেছে, 14 দল সেভাবে সিদ্ধান্ত নিয়ে করেছে। রাতের ভোট দিনের ভোট রাতে করার এই সিদ্ধান্ত তো দল হিসাবে করেছে। সুতরাং প্রমাণিতভাবেই দল হিসাবে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং জামাত জাতীয় পার্টি, ভারতীয় জাতীয় পার্টি বলে যাকে, তারা এই দল হিসাবেও অপরাধ করেছে। সুতরাং আপনি তো গণতান্ত্রিক পরিবেশে এক লীগে তো সিমিলার প্রপার্টি হতে হবে। রাজনীতি করবেন তো রাজনৈতিক দলের সাথে, এটা ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যদি করেন তারা অন্য দলগুলার সবগুলো মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করবে। সুতরাং তাদেরকে একটা কোয়ারেন্টাইন করতে হবে, একটা প্রসেসের থ্রুতে আসতে হবে, একটা বিচারিক প্রসেসের মাধ্যমে তাদের শাস্তি হবে, তারা মাপ চাবে, পরিশুদ্ধ হয়ে তারপরে আবার রাজনীতি ফেরত আসতে হবে। তাদের কোনো এখন রাজনীতি আওয়ামী লীগকে কোথাও দেখেছেন তারা এই যে মানুষ মেরেছে, এতগুলা 1600 প্রায় মানুষ মেরেছে, 20,000 মানুষকে আহত করেছে, কোনো অনুশোচনা দেখেছেন? কেউ দেখে নাই। এই কথাটা আমি এটাই বলতে চাচ্ছি, তাদের মধ্যে অনুশোচনা প্রয়োজন, তারা ক্ষমা চাওয়া উচিত, তারপরে তারা রাজনীতি আসবে কিনা। এখন উইথ ডিউ রেসপেক্ট আপনার সাথে আমি দ্বিমত করতেছি। অনুশোচনা একটা জিনিস, কিন্তু তাকে আপনি সরাসরি যে অপরাধী, যে অভিযুক্ত, তাকে তো আপনি সমাজে বেল দেওয়ান, তো বেল দেওয়ার কিছু কন্ডিশন থাকে। কেউ যদি ব্যক্তি হিসেবে অপরাধ করে, ধরেন আমি ব্যক্তি হিসেবে অপরাধ করছি, হ্যাঁ, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি ফারুক ভাইকে আমি মারছি, তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে আমাকে বিচারের মুখোমুখি করবে। এর ভিতরে যদি আমাকে বেলেও ছাড়া হয় তাহলে কিছু রেস্ট্রিকশন থাকবে, যে ফারুক ভাইয়ের কাছাকাছি যেতে পারবেন না, আপনি আমার স্টুডিওর সামনে যেতে পারবেন না, ওখানে তুমি ভাঙচুর করছেন। এই সমস্ত এলিমেন্টগুলো রেস্ট্রিকশনের থ্রু দিয়ে কারেকশন প্রসেসের মধ্যে গিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে জাতীয় রাজনীতিতে আবার অঙ্গীভূত হওয়ার সুযোগ করে দিতে হবে। লিবারাল ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র এমন মানে এই না যে সরাসরি আপনি একজন চোর এবং বাড়িওয়ালার সাথে আমি হ্যান্ডশেক করে, ভাই তুমি আইসো না ভাই চুরি করতে, এই কথা বলার জন্য আমাকে সমঝোতায় যেতে হবে, সেটাকে লিবারাল ডেমোক্রেসি বলে না, যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই বিএনপির ভাই বলছেন। সুতরাং আমরা এবি পার্টি থেকে দাবি করছি যে জাতীয় এই আওয়ামী লীগ এবং তার সমস্ত অঙ্গ সংগঠনগুলো রিমোর্সলেস, অনুশোচনাহীন এরকম অপরাধী চক্র যারা মানুষ মেরেছে, মানুষের অধিকার হনন করেছে, সবগুলো এই একটা সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটা ধ্বংস করে দিয়েছে। এই জন্য অরাজকতার আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার এখনও উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু এখনও সক্ষম হয় নাই। আশা করি তারা হবে। এখান থেকে এই অপরাধগুলোর জন্য তারা বিচারের মাধ্যমে একটা সংশোধন প্রসেসের মাধ্যমে আসার আগ পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। অচেত তারা না হলে কি করবে, তারা বিভিন্ন নামে এদেরকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এই অপরাধীগুলা তাদের মেম্বারগুলাই বিভিন্ন নামে আসবে। যদি তারা কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে পরে এই মেম্বারগুলো এই অরাজকতা সৃষ্টির সুযোগ পাবে না, রাজনীতিকে পরিশুদ্ধ হবে, সুন্দর বাংলাদেশ ফিউচার হবে। একটা কোশ্চেন করে আমি চলে যাবো আজমার হিসেবে কাছে। কোশ্চেনটা হচ্ছে যে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, 19 বছর বিচার করা উচিত, নিষিদ্ধের পক্ষে না, আপনি এক কথা বলবেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তারা একটা অপরাধী সংগঠন,
অপরাধ করেছে সেটা এভিডেন্স একদম অর্গানাইজড ওয়েতে পার্টি হিসেবে করেছে, এটা প্রমাণ আছে। নিষিদ্ধ করলে কিন্তু বিচার করার রাইটটাকে স্টপ করা হয় নাই, নিষিদ্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং যারা এদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। থ্যাংক ইউ। আজম আলী সাহেব, একটা প্রশ্ন করে আমি অন্য একটা সাবজেক্টে চলে যাব। প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে এই যে গাপ্পার সাহেবও যেটি বললেন এবং বাংলাদেশের ছাত্ররাও সেটি বলছেন এবং আমরা বাস্তবেও দেখলাম যে এই সরকারের সবচেয়ে বড় সাপোর্টার ছিল, সেটা রোশনের সাথে কথা বলে যার কথাই বলে সবচেয়ে বড় সাপোর্টার ছিল জাতীয় পার্টি এই অরাজকতার জন্য। এখন জাতীয় পার্টি কি সেই শাস্তি পাওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। কারণ গাপ্পার সাহেবের হচ্ছে এবি পার্টি হচ্ছে নতুন পার্টি, ওই দলের রাজনৈতিক বা রাষ্ট্র পরিচালনার মতো কোনো অভিজ্ঞতা নাই পূর্বে, ওই দলের কোনো এমপিও ছিল না, রাষ্ট্র পরিচালনার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নাই। যেটা বিএনপির যে তার যে হাই লেভেলও উচ্চ পর্যায়ে এখন রাজনৈতিক বহুদলীয় গণতন্ত্র এবং গণকল্যাণমুখী কিছু চিন্তা ভাবনা জনগণ সমর্থন করতেছে। কারণ বিএনপি এখন যেসব কথাবার্তা তার হাইকমান্ড বলতেছে, ওরা রাজনৈতিক দক্ষতা আছে, ওরা রাষ্ট্র পরিচালনা করেছে, যার ধরুন কাউকে না আগে যেসব কথাবার্তা থেকে অনেক পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন না পক্ষে দিনে তারা বলছে গণতন্ত্রের পক্ষে। শুনেন না, গর্তে নাই, যে সময় কোনো ব্যক্তি যদি গর্তে পড়ে, যেমন আওয়ামী লীগ গর্তে পড়েছে, এখন যদি সে ভালো কথাও বলে ওইটা সবার খারাপ হয়। জাতীয় পার্টি গর্তে পড়বো কেন? জাতীয় পার্টি তো আওয়ামী লীগ না। জাতীয় পার্টি উপরে নির্যাতন হচ্ছে বিএনপির আমলে হচ্ছে, আওয়ামী লীগের আমলে হচ্ছে নির্যাতিত, আওয়ামী লীগের আমলে এরশাদ সাহেব জেল কেটেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপির আমলে কেটেছেন। শুনেন, ওদের তো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনার, প্রথম কর্তব্য এবি পার্টির কোনো অভিজ্ঞতা নাই। কারণ কাউকে বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারবে না, সব দলের অংশগ্রহণে, সব দলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ চলতে হবে। না শুনেন, অপরাধ করে না, হাসিনা যে অপরাধ করেছে উনি বলেছেন না, আমরাও বলেছি, অপরাধ যেই করুক, যে দলের হোক, আপনি আইনের হাতে সুপর্দ করবেন, আইনে বিচার করবে। কোনো ব্যক্তিকে রাষ্ট্র এই ক্ষমতা দেয় নাই যে আইনকে হাতে তুলে নেবেন, কার বাড়ি ঘরে আগুন দেবেন, সেটা কার ক্ষমতায়। এই যে তত্ত্বাবধায়ক সরকার আছে, উনি তো বলেছেন যে উনি তো গণরায়ে আসে নাই, ওনারা আসছে রাষ্ট্র সংস্কার করতে, নির্বাচন দিতে, সুষ্ঠু। উনি তো প্রতিহিংসা পরায়ণ করার জন্য নয়। কাউকে আপনি বাদ দিয়ে দেশ চালাইতে পারবেন না, আইজ কাইলোক বুমেরাং হবে। আপনি জানেন 2006 এই যে মেজর জেনারেল মঈনুদ্দিন আহমদ এবং ফখরুদ্দিন আহমদ সরকার, তত্ত্বাবধায়ক সরকার এসে বিএনপির উপরে কত নির্যাতন করেছে, কত মানুষকে অ্যারেস্ট করেছে। বিএনপি কি দাবাইয়ে রাখা গেছে? জাতীয় পার্টির উপরে কত অত্যাচার হয়েছে 91 পরে, 90 এরশাদ সাহেব ক্ষমতা ছাড়ার পরে কত অত্যাচার হয়েছে, কিন্তু জাতীয় পার্টি শেষ হয়ে যায় নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিম হয়ে গেছে না? যায় নাই, বিটিম হয়েছে না আওয়ামী লীগের? যায় নাই, কেউ বিটিম হয় নাই। এইটা রাজনৈতিক একটা বক্তব্য সবাই দেয়, ওই যে এটিম বিটিম। হ্যাঁ, কারণ জাতীয় পার্টি সব সময় বহুদলীয় গণতন্ত্রের পক্ষে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পক্ষে এবং সব দল নিয়ে দুই একটা নির্বাচনও করেছে। আপনারা দেখেন অপরাধী ধরতে উনি যেটা কথা বলেছে, অপরাধ করেছে, অপরাধী এইসবভাবে ঢালাওভাবে আপনি অপবাদ দেন, যদি ঢালাওভাবে মামলা দেন, যদি ঢালাওভাবে আপনি ওই তো শুনলাম কয়েকদিন আগে 11টা দলের উঠে রাজনীতি নিষিদ্ধ করার জন্য কোর্টে মামলা দেওয়া হয়েছিল, কিন্তু মামলা চালায় নাই। 11টা 12টা দলের উঠে আপনি যদি একজনের স্টিম রুলার চালান, দেশ কাকে দিয়ে চালাবে? দেশ চালাতে হলে দক্ষতা লাগবে, ওদের তো খুব দক্ষতাই নাই, রাষ্ট্র পরিচালনা করার খুব দক্ষতা নাই। ঠিক আছে, আপনি আমরা উনি করতে নাই, জাতীয় পার্টি করতে নাই, ক্লিয়ারলি। থ্যাংক ইউ। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জাতীয় পার্টি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সকলকে নিয়ে নির্বাচনে যেতে চায়, কিন্তু ভুলে গেছেন মনে হয় 18 সালের নির্বাচনে। আমি বলি 18 সালের নির্বাচনে বিএনপি কিভাবে গেছে এটা আমরা জানি, এবং এই লাস্ট যে ইলেকশন সেখানে মনে বিএনপি জাতীয় পার্টি জোট করছে নাকি? বিএনপি যায় নাই তো? বিএনপি যায় নাই, সবাই জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। না এবার যায় নাই, বলেন 24-এ যায় নাই, বলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনি আগে কোয়েশ্চেন করে রাখছেন আমাকে, রাজনৈতিক ঐক্যমত এখন কেন প্রয়োজন, এরকম একটা প্রশ্ন করেছেন। তারপরে জাতীয় পার্টি প্রশ্ন, দুইটা প্রশ্ন আসছেন, দুইটা প্রশ্ন উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে রাজনৈতিক ঐক্য কারণেই কিন্তু 5ই আগস্ট বা এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটার ঐক্যমতের প্রয়োজন কেন? আজকে বিগত 2-3 দিনের মিডিয়াতে বিভিন্নভাবে আমরা দেখছি আলোচনা হচ্ছে, ঐক্যমত হচ্ছে। এটা হচ্ছে
আমাদের ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ বলছে একটা কথা, যে রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে গেলে আমরা ধীরে ধীরে ফাঁসির কাষ্ঠের দিকে যাব। তো এই কথা বলার পেছনের অনেকগুলো অর্থ বোঝায়, মিনিংফুল শব্দ এটা। এই প্রথমত হচ্ছে উনি মনে করতেছেন যে ওনারা মনে করতেছেন ছাত্র বৈষম্য বিরুদ্ধে ওরা ক্ষমতায় চলে আসছে, মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে বাহিরে রেখেই তারা ক্ষমতায় থাকবে, আর যদি রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে আমরা ফাঁসিতে চলে যাবো। ভুল ধারণা, কারণ রাজনৈতিকভাবে এই হাসনাত আব্দুল্লাহরাও ভুলে গিয়েছে, এই তারা এখন অভিভাবকহীন হয়ে গিয়েছে, তারা যাদেরকে অভিভাবক মনে করতেছে তাদেরকেও আমরা তৈরি করেছি। কারা আপনারা কি ডক্টর ইউনূসকে তৈরি না, ডক্টর ইউনূসকে অফ কোর্স না, ডক্টর তারা তো অভিভাবক বানাচ্ছে। আমরা বলছি না, বিপ্লবী ছাত্র আন্দোলনের কথা বলছি। আজকে মাস্টার মাইন্ড জাতিসংঘের মতো জায়গায় যে মাস্টার মাইন্ড পরিচয় করে দেওয়া হচ্ছে, ওরা যদি মাস্টার মাইন্ড হয়ে থাকে তো আমরা মাস্টার ব্রেইন যদি ওনারা যদি এটাও নিয়ে নেয় তাহলে আমরা মাস্টার ইনভেস্টর। আমরা বিগত দিকে 5 বছর মানে বিপিনুরের দল, বিপিনুরই এই ছাত্রদের স্পিরিট তৈরি করেছে, বিপিনুরই ইয়াং জেনারেশনকে সচেতন করেছে। তাহলে তো তার এই অবস্থা কেন? 18 আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ শহর আন্দোলন, ধারাবাহিকভাবে আন্দোলনের কারণে এই ছাত্ররা কিন্তু ইউনিভার্সিটি থেকে। এই বিপিনুরই কিন্তু মা ডেকেছিল, দেখেন কাকে ডেকেছিল? আপনি যদি বারবার মানে আমরা একটু পরে আলোচনা করব ফারুকী সাহেবকে নিয়ে, আলোচনা করব। কিন্তু ফারুকী সাহেবকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল কেন? উনি তখন ছিল একটা, এখন আরেকটা। না আপনি বলছেন যে বিপিনুর সবকিছু আবার মাও ডাকছে, বিপিনুর মাও ডেকেছে তখন রাজনৈতিক নেতা ছিল। আমি বলছি উনি তখন ছাত্রলীগ থেকে আন্দোলন করেছে। এক্স্যাক্টলি তার ওই বিপি যেদিন হয়েছে সেদিন আন্দোলন, সেদিন না আমি চ্যালেঞ্জ, সেদিন না আন্দোলন হওয়ার পর যেদিন শেখ হাসিনার সাথে দেখা করে জন্য অনেক পরে দেখা করতে গিয়ে সেদিন পাঁচ ধরে সালাম করছেন। আই এগ্রি, সিনিয়র পারসন। আমি বলে দিই একটা ঘটনার সাথে এই বাকি 5 বছরের ঘটনা না আমি বলে দিই, আপনি এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগে আপনি নামাজ পড়েন না, দুটোই স্বীকার করেন। বিপিনুর মা ডেকেছে মায়ের প্রতিচ্ছবি মনে করছে। আমি তো আপনাকে ওই দিনও বলেছি যে মানুষ আমাকে অনেক সময় বলে বঙ্গবন্ধুর মতো, তাহলে আমি শেখ হাসিনার বাপ। আপনি আগে বলেন আমি শেখ হাসিনার বাপ, বঙ্গবন্ধু। না আপনি নিজেকে কি মনে করেন? আমার প্রশ্ন জনগণ কি এটি আনসার দিতে বিপিনুর নিজে করছে। হাসিনা আপনার বাপ ডাকলে আপনি বাপ মানে শেখ হাসিনা বাপ ডাকলে যারা শেখ হাসিনাকে মা মনে করে, এই ধরনের কথা না। এটা হচ্ছে বিপিনুর মা। আমার প্রশ্ন হচ্ছে যে সে বিপিনুর আন্দোলন করছে, এটা যেমন সত্যি কথা, এটাও সত্যি কথা। বিপিনুর সাবেক প্রধানমন্ত্রীকে পা ধুয়ে সালাম করে আশীর্বাদ দিয়ে মা বলেছিল। সে তো গত কয়েকদিন আগে আন্দোলনের পরে খালেদা জিয়ার কাছে হয়তো গিয়েছে, তাকে তাহলে প্রয়োজনে যায়, তারা ধরতে হবে বিপিনুর হচ্ছে ফারুকী সাহেবের মতন। না যখন যেটা প্রয়োজন সেটা করেন, যখন যেটা প্রয়োজন। রাজনীতি হচ্ছে ভাই একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াতে আপনি মত রিভার্স করতে পারবেন, আবার মতের প্রকাশ করতে পারবেন। একটা সত্যি কথা বলবো, আমি এখন ধরেন এখানে আপনারা সবাই হচ্ছেন মুসলমান, আমি আপনাদেরকে বললাম ভাই প্লিজ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। একটা জিনিস একটু অ্যাড করতে পারি। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর না আপনি বলছেন, আমি বলি আপনি বারবার মানে প্রতিটা টকশোতে আপনি আসলে বিপিনুর মা ডেকেছে। বিপিনুর আমি বারবার বলিনি, আজকে বলছি। আগে কিছু তো আমাকে বলেছে যে বিপিনুর মা ডেকেছে। না আপনি বলছেন, আপনি বলছেন সব মা ডেকেছে, সে আন্দোলন করেনি, সে আন্দোলন করেছে। আমরা বোধহয় মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। আলোচনা থেকে বাইরে হচ্ছে। আমি সুন্দর কিছু আলোচনা আপনার বলেন যে বিএনপির যে ভাই বলছেন কথাগুলো বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি আজকে রিপ্রেজেন্ট করতেছেন। না আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে উনি করেছেন। তো বহুত আমরা যারা ইয়াং জেনারেশন যারা রাজনীতি করি বা আপনারা করেন, আমরা কিন্তু জিয়াউর রহমানের আদর্শ থেকে স্পিরিট পাই। এটা কিন্তু সুন্দর একটা রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার মাঝে, এটা মেধা ছিল এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী একজন রাজনীতিবিদ। কিন্তু উনি ওইরকম মানুষ না যে এটা রক্তের উপরে দাঁড়িয়ে আপনি সমঝোতা করার চেষ্টা করবেন। এটা আমি মনে হয় না জিয়াউর রহমান জীবিত থাকলে এই কথা বলতেন। এই ধরনের শব্দ নিয়ে জিয়াউর রহমানের রাজনীতি করেননি আপনারা, তাহলে জিয়াউর রহমানের আদর্শ আবার পড়েন, জানেন, বুঝেন, তারপরে বিএনপিকে রিপ্রেজেন্ট করেন। বিএনপি আমার মনে হয় জিয়াউর রহমানের আদর্শ থেকে এখন নিজস্ব আদর্শের দিকে দাবিত হচ্ছে, বলতে পথে হাঁটতেছে। কিন্তু আমি তো অ্যাপ্রিশিয়েট করি তারেক রহমান যে স্ট্রাকচারে, যে স্টাইলে বিএনপি কে লিড দিচ্ছেন এখন, এবং আমি যতগুলো সিনিয়র বাংলাদেশ সিনিয়র সিরিজ প্রত্যেককে অ্যাপ্রিশিয়েট করছেন। শুনেন, এই যে একটা রাজনৈতিক দলকে বহিষ্কার করা যায় না পৃথিবীর ইতিহাসে নয়, এমনও নয়। আর্জেন্টিনা যখন এই স্বৈরাচার পতন হয়েছিল, আর্জেন্টিনার যখন এই ওরা বিরোধী দলের বিচার করেছিল এবং এমনভাবে বিচার করেছিল যে আর্জেন্টিনার যে ক্ষমতা দলটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এটা তো ইতিহাসে আছে, আমরা তো জানি এগুলা। তাহলে আপনারা
বিরোধী দল হিসেবে বাংলাদেশের এই আপামর তরুণ রিক্সা চালক থেকে শুরু করে সমস্ত মানুষ মিলে একটা আন্দোলন করেছে, আপনার আন্দোলনের পক্ষে কথা বলবেন। আপনারা thank you. ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু নিচ্ছে তো। আন্দোলনের পক্ষে কথা শুনেন, আপনারা নিচ্ছেন কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে না। নিচ্ছেন কিন্তু প্রকাশ হচ্ছে না। জি, কিন্তু প্রকাশ হতে হবে, আপনার বিশ্বাস দিতে হবে যে আমরা ধন্যবাদ আন্দোলন- ধন্যবাদ। আমি 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 আসতেছি। আমি এটা আমাকে অ্যাড করতে হবে, জি, সুযোগ দিয়ে না জি, একটা জি, জিনিস। আমি আসতেছি গাপ্পার ভাই, এবং আমি একটা সেকেন্ড আমি একটু কলার সাথে কথা বলাছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি না, আপনারা আগে টিভি সাউন্ড কমান দেন, আমাকে কল করেন। এবং খুব মজার বিষয়, রোশন এরশাদ উনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে দল ঘোষণা, ওনাকে চেয়ারপারসন ঘোষণা করেছেন। আবার সুমন ভাই রাগ করতে পারেন, ওনার দলের সভাপতি মা ডেকেছিলেন। যাই হোক, এটা কথার কথা না, এটা বাস্তবতা। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমরা বাংলাদেশের মধ্যে একজনে নোবেল পিস দিয়া বাংলাদেশের শান্তি আনতে পারেন, উনার নাম হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উনার কথা লেখা আছে 1996 ডিসেম্বর পালিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো হঠাৎ করে এটা আগে বলেন নাই কেন? আগে উনি কিন্তু আওয়ামী লীগের একজন লোক। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলে, আসসালামু আলাইকুম। কলে আমি শুনতে পাচ্ছি না গাপ্পার ভাই, এবং আমি ছোট্ট একটা ব্রেকে যাও। ব্রেক থেকে এসে আপনাদের দুজনের দুইটা কথা আছে আমি জানি। আমি আগে আপনাদের সাথে কথা, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বাংলাদেশে নিয়ে, বাংলাদেশকে নিয়ে স্পেশালি আমরা কথা বলছিলাম রাজনৈতিক সমঝোতা নিয়ে। এটা প্রয়োজন কতটুকু এবং কোন দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং আমরা চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। আমরা আরও কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।